আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, অনুষ্ঠানের সভাপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জনাব এন জিয়াউল আলম পিএএ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব জনাব এবিএম আরশাদ হোসেন, আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ ও সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, সকলকে উষ্ণ আমন্ত্রণ ডিজিটাল বাংলাদেশ দিবস 2020 নিয়ে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে। একটা কথা বলা বাহুল্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও দিক নির্দেশনায় বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার সোনালী প্রত্যয় নিয়ে যে যাত্রা শুরু করেছিল, কাঙ্ক্ষিত সময়ের অনেক আগেই সেই লক্ষ্য অর্জিত হয়েছে। আধুনিক বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের মানুষও এখন উপভোগ করতে পারছে ডিজিটাল পরিষেবা, ডিজিটাল জীবনমান এবং ডিজিটাল কর্মসংস্থানের মতো সুবিধাসমূহ, যা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার আইসিটি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে। সারা বিশ্ব যখন করোনা মহামারীর প্রকোপে প্রায় থমকে গেছে, তখনও বাংলাদেশের সমৃদ্ধির চাকা ছুটে চলেছে সমান তালে। স্বাস্থ্যবিধি মেনে তা সম্ভব হয়েছে শুধুমাত্র গোটা দেশে বর্তমান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভূত উন্নতি সাধন ও নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতের মাধ্যমে। তাই আমরা এখন গর্বভরে বলতে পারি, যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত। এখন আমাদের মাঝে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব জনাব এবিএম আরশাদ হোসেন। করতালি দিয়ে সবাই ওনাকে আমন্ত্রণ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এবছর 12 ডিসেম্বর যে ডিজিটাল দিবস পালিত হতে হবে, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে যে দিবসটি পালিত হবে, সেই দিবসের সাংবাদিক সম্মেলনে আজকে উপস্থিত আইসিটি বিভাগের অভিভাবক এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয়, আজকের অনুষ্ঠানে উপস্থিত আইসিটি বিভাগের সিনিয়র সচিব এবং সভাপতি জনাব এন জিয়াউল আলম পিএএ মহোদয়, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সহ আইসিটি বিভাগের সংস্থা প্রধানগণ, ডিপার্টমেন্ট অফ আইসিটির কর্মকর্তা কর্মচারীগণ, আমাদের সম্মানিত বাক্য বেসিস এবং বিসিসি ই ক্যাব আমাদের সহযোগী সংগঠন সমূহের প্রধানগণ, জমে সংযুক্ত আমাদের প্রোগ্রামার সহকারী প্রোগ্রামারগণ, সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। 2008 সালের 12 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের উপকার, ডিজিটাল বাংলাদেশের ঘোষণা করেন। সেই দিন থেকেই আমরা ডিজিটাল বাংলাদেশের গোড়াপত্তন হয়। এ পর্যন্ত 3টি অনুষ্ঠান হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস। আমরা এবার 4র্থ অনুষ্ঠান
12 ডিসেম্বর পালন করতে যাচ্ছি। এই ডিজিটাল দিবসের আমরা 12 বছরের যে অর্জন, সে অর্জনগুলি উপস্থাপন করব। এই 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অর্জন হয়েছে, সে অর্জনটুকু তুলে ধরবো আমরা। একটি কথা না বললেই নয়, এই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হয়েছে বলেই আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি এবং তার ধারাবাহিকতার সংরক্ষণ করতে সক্ষম হয়েছি এবং প্রবৃদ্ধি বাড়াতে সক্ষম হয়েছি। কর্মচাঞ্চল্য বেড়েছে, বিশেষত এই কোভিডকালীন সময়ে যখন বৈশ্বিক অর্থনীতিতে পরিবর্তন এসছে, তখনও আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়েনি। আমাদের এই অর্জন সময় যে পদক্ষেপ সমূহ গ্রহণ করেছেন, যে কর্মসূচিগুলি গ্রহণ করেছেন, সে কর্মসূচির সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ এবং আমাদের আইসিটি পরিবারের অভিভাবক জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি। তাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা 12 ডিসেম্বর চতুর্থবারের মতো ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করব। এই দিবসের তাৎপর্য হলো, প্রতিপাদ্য বিষয় হলো, যদিও মানছি দূরত্ব, তবু আছি সংযুক্ত। অর্থাৎ আমরা সারা দেশে যে সমস্ত কর্মসূচি গ্রহণ করেছি, সারা দেশে একযোগে এটি অনুসরণ করা হবে, পালন করা হবে এবং সবাইকেই অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ দিবসের মূল লক্ষ্য হল টেকসই আইসিটি অবকাঠামো নির্মাণ, বিনির্মাণ, ডিজিটাল সক্ষমতা উন্নয়ন, ই গভর্নেন্স এবং আইসিটি শিল্পের বিকাশ। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা এই কোভিড-19 কালীন সময় দেখেছি কিভাবে আমরা সংযুক্ত হতে পেরেছি। আমাদের সকল কর্মকাণ্ড কোথাও থেমে থাকেনি, কোথাও আমাদের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়নি, বরং এই কর্মকালে এই কোভিড-19 সময়ে আরও অনেক সুযোগ সৃষ্টি হয়েছে, যে সুযোগ সমষ্টি কাজে লাগিয়ে আমাদের তরুণ প্রজন্ম আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। এই দিবসের প্রথমে প্রাক্কালই থাকবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে দিবসের সূচনা হবে। তারপরে উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী হবে, জাতীয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে, কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে 64টি জেলায় এবং 492টি উপজেলায় সেমিনার এবং ওয়েবিনার প্রেজেন্টেশন প্রস্তুত, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। বেসরকারি খাতেও অনুষ্ঠানটি একই সঙ্গে উপভোগ করবার জন্য আমাদের উদাত্ত আহ্বান রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশের অর্জিত সাফল্যসমূহ দেশে এবং বিদেশে ব্র্যান্ডিং ও প্রচার করতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার 12 বছর সম্পর্কিত বই প্রকাশ, সচেতনতামূলক নাটিকা পরিবেশনা, বিভিন্ন ধরনের অডিও ভিজুয়াল কন্টেন্ট ও থিম সং নির্মাণ সহ নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা বছরব্যাপী প্রচার কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে আয়োজন করা হবে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক টকশো। আমরা সেই সকল প্রোগ্রামে, সকল কর্মসূচিতে ঘরে থেকে ডিজিটালি সংযুক্ত হয়ে সকল কর্মসূচিতে বাংলাদেশের সকলকে, সকল পেশাজীবীর লক্ষ্যে, সকল শ্রেণীর লক্ষ্যে অনুরোধ করব তাদেরকে অংশগ্রহণের জন্য। আজকের এই সংবাদ সম্মেলনে কষ্ট করে আমাদের মাঝে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত হয়েছেন, সচিব মহোদয় উপস্থিত হয়েছেন এবং আমার সহকর্মীবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার যারা উপস্থিত হয়েছেন, সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ জনাব ABM আরশাদ হোসেন আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেবার জন্য।
999 অথবা 333। যে কোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশের মানুষ এখন এই দুটো নাম্বারই ডায়াল করে। ডিজিটাল পরিষেবায় 24 ঘন্টা নিরলস সেবা প্রদানকারী এই দুটো নাম্বার ইতিহাস গড়েছে। শুধু হটলাইন নম্বর নয়, ই পাসপোর্ট, ই মিউটেশন, ই টিন, ই জিপি, ই নথি, ইজিডি, বিআরটি এর ফি পেমেন্টের মতো ডিজিটাল সেবা দেশের মানুষের জীবনকে করেছে সহজ ও ঝামেলামুক্ত। এবার ডিজিটাল বাংলাদেশ দিবস 2020 এর উপর গৃহীত কার্যক্রম উপস্থাপন করবেন আইসিটি অধিদপ্তরের পরিচালক, অর্থ ও প্রশাসন জনাব মোহাম্মদ আবুল হাশেম। ডিজিটাল বাংলাদেশ 2020 উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনের মঞ্চ উপবিষ্ট মান্যবর প্রধান অতিথি, আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমদ ফারুক এমপি এবং সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জনাব NM জিয়াউল আলম PAA। মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এবং আজকে এই সংবাদ সম্মেলনে আর উপস্থিত রয়েছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মান্যবর নির্বাহী পরিচালক মহোদয়, আইসিটি বিভাগ এবং আমাদের আইসিটি বিভাগের আওতায় বিভিন্ন সংস্থার প্রধান এবং অন্যান্য অফিসারবৃন্দ। বিশেষ করে আজকে যাদেরকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমাদের আইসিটি পরিবারের সাথে, আইসিটি পরিবারের বিভিন্ন কাজকর্মের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, বিভিন্ন স্টেক হোল্ডার, বাক্য বেসিস, ইক্যাপ, এদের প্রতিনিধিবৃন্দ, প্রধানবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা ইতিমধ্যেই শুনেছেন আজকে আমাদের এই এখানে একত্রিত হওয়ার উদ্দেশ্য। ডিজিটাল বাংলাদেশ দিবস 2020 উপলক্ষে আমরা যে সকল কার্যক্রম হাতে নিয়েছি কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন আমরা বিগত 4 বছর ধরে, এটি আমাদের জন্য 4র্থ বছর, আমরা 12ই ডিসেম্বরকে ডিজিটাল বাংলাদেশ দিবস হিসেবে পালন করে যাচ্ছি। তবে এই 4র্থ ডিজিটাল বাংলাদেশ দিবসটি আমাদেরকে একটা বিশেষ প্রেক্ষাপটে কোভিড-19 সিচুয়েশনে পালন করতে হচ্ছে বিদায় আমরা এবার একটু ব্যতিক্রমভাবে আমাদের কার্যক্রমগুলো হাতে নিয়েছি। এবং ইতিমধ্যে শুনেছেন এবার আমাদের দিবসের যে প্রতিপাদ্য বিষয়ও আমরা সেই কোভিড-19কে সামনে রেখে আমরা নির্ধারণ করেছি। তো আমি প্রথমেই ডিজিটাল বাংলাদেশ দিবসের লক্ষ্য উদ্দেশ্য, যে প্রতিবার যে আমরা আয়োজন করে থাকি, সেটি আমি তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন টেকসই আইসিটি অবকাঠামো উন্নয়ন, এটি আমাদের অন্যতম একটি উদ্দেশ্য। ডিজিটাল বাংলাদেশের সাফল্য অর্জন, প্রচার ও ব্র্যান্ডিং। আমরা যে সাফল্য অর্জন করেছি সেটা মাস পিপলকে, আমাদের স্টেক হোল্ডারদেরকে এবং সর্বস্তরের জনসাধারণকে অবহিত করার জন্য এই দিবসটিকে আমরা বেছে নিই। তথ্য প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল সক্ষমতা উন্নয়ন, আইসিটি শিল্পের বিকাশ, তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি, এ সকল উদ্দেশ্যকে সামনে রেখে আমরা প্রতি বছর ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করে যাচ্ছি এবং যাব। যে কথাটা বলেছিলাম, আমরা 2020 সাল একটি বিশেষ বৎসর কোভিড-19 কারণে, যার ফলে আমাদের প্রতি বছর যেভাবে ইভেন্টটি আমাদের ব্যবস্থাপনা আমরা করে থাকি, এবার একটু ভিন্ন আঙ্গিকে হবে। ইভেন্ট ব্যবস্থাপনায় আমাদের ভৌত এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় পর্যায়ের অনুষ্ঠানগুলি আমরা পালন করব। তো আমরা কেন্দ্রীয় পর্যায়ে যে সকল কার্যক্রম হাতে নিয়েছি আমি সেগুলা বলছি। প্রথমে আমরা কেন্দ্রীয় পর্যায়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমরা আমাদের দিবসের সূচনা করব এবং সেটি আমরা 7:30 করব। এরপর আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফেরত আসব। আমাদের মূল অনুষ্ঠানটি হবে এই অডিটোরিয়ামে, বিসিসি অডিটোরিয়ামে। এখন আমাদের সকাল 10টায় অনুষ্ঠান শুরু হয়ে 12:30 আমরা অনুষ্ঠানটি শেষ করব। এই টোটাল অনুষ্ঠানের মধ্যে রয়েছে আমাদের ডিজিটাল বাংলাদেশ পুরস্কার আমরা ওখানে দেব, আর বিশেষ করে শিশুদের পরিবেশনায় একটি সচেতনামূলক নাটিকা প্রদর্শন করা হবে এবং এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসাবে ভিডিও বার্তার মাধ্যমে সংযুক্ত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমদ ফলক এমপি স্যার, এবং বিশেষ অতিথি হিসাবে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জনাব এম রহমতুল্লাহ এমপি, মাননীয় সভাপতি, ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। তো আমরা আমাদের এই অনুষ্ঠানের আমাদের অন্যতম একটি বিষয় থাকবে সেমিনার। আমরা একটা জাতীয় সেমিনার অনুষ্ঠান করব, জাতীয় একটা সেমিনারে, এবং এটি হবে যদিও মানছি দূরত্ব তবু আছে সংযুক্ত, যেটা আমাদের প্রতিপাদ্য বিষয়। এই বিষয়টিকে সামনে রেখে আমরা একটা সেমিনার আয়োজন করব এবং এই সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব জুনায়েদ আহমদ ফলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এবং এই সেমিনারে আমরা আলোচক হিসাবে আশা করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অথবা সিনিয়র সচিব অথবা সচিব। আমরা এখনো যোগাযোগ অব্যাহত আছে এবং এটি 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হবে। আরও আলোচক হিসেবে থাকবেন সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অথবা মন্ত্রীর অপারগতায় সচিব। আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি, এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অথবা উপমন্ত্রী অথবা সচিব, এবং সরকারের কৃষি মন্ত্রণালয়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অথবা সচিব। আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি এবং কনফার্মেশনটা আমরা 2-1 দিনের মধ্যে পাবো। আপনারা আমাদের জাতীয় সেমিনারে থাকবেন। এরপর আমাদের আন্তর্জাতিক সেমিনারে আমাদের আমাদের প্রধান চেয়ারপারসন হিসেবে উপস্থিত থাকবেন জনাব জুনায়েদ আহমদ ফলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এবং এই সেমিনারে কিনোট স্পিকার এবং চিফ গেস্ট হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ কিনোট স্পিকার এবং চিফ গেস্ট হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। এবং প্যানেল ডিসকাশন হিসেবে উপস্থিত থাকবেন আমরা আশা করছি ডক্টর জেমস এইচ পয়সেন্ট, সেক্রেটারি জেনারেল ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স, এবং প্যানেল উপস্থাপক হিসেবে আরও থাকবেন ডিসকাশন হিসেবে মিসেস সোনিয়া বশির কবির, ইনি ফর্মার ম্যানেজিং ডিরেক্টর মাইক্রোসফট বাংলাদেশ। আমাদের এই যে আন্তর্জাতিক সেমিনার, এটি আমরা করব রাত 8টায়, বাংলাদেশ সময় রাত 8টায়, এবং সেখানে এইবার সেমিনারের উপপাদ্য বিষয় হবে ডিজিটাল বাংলাদেশ ফিলসফি অফ রেভলিউশন অথবা ডিজিটাল বাংলাদেশ স্টোরি অফ ট্রান্সফরমেশন। এই দুটা অনেকটা কাছাকাছি, এই দুটার যে কোনো একটাকে টার্গেট রেখে আমরা এই আমাদের আন্তর্জাতিক সেমিনারটি সাজাবো। এরপর সারা বাংলাদেশের ইয়াং জেনারেশনকে সামনে রেখে আমরা অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করছি, তবে এটি হবে 8ই ডিসেম্বর, এবং এই অনলাইন কুইজ প্রতিযোগিতার রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে 27শে নভেম্বর থেকে 7ই ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। এখন আমরা মাঠ পর্যায়ে কি কি ব্যবস্থা নিচ্ছি আমরা সেগুলা তুলে ধরছি। মাঠ পর্যায়ে প্রথমে জেলাতে 3টি বিষয়ের উপর কার্যক্রম হবে। সেমিনার ওয়ার্কশপ, বিষয় হচ্ছে যদিও মানছি দূরত্ব তবু আছে সংযুক্ত। প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতা, ডিজিটাল বাংলাদেশে এগিয়ে যাওয়ার 12 বছর, এবং এখানে অংশগ্রহণকারী থাকবে উচ্চ মাধ্যমিক ও চতুর্থ শ্রেণী। রচনা প্রতিযোগিতা ডিজিটাল বাংলাদেশ 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী, এটি হচ্ছে জেলা পর্যায়ে হবে। উপজেলা পর্যায়ে আমাদের সেখানেও একটা সেমিনারের আমরা ব্যবস্থা রেখেছি, সেমিনার ওয়ার্কশপ ওয়েবিনার, এবং যদিও মানছি দূরত্ব তবু আছে সংযুক্ত, এবং এখানে
যারা আলোচক হিসেবে থাকবেন অংশগ্রহণকারী মাননীয় সংসদ সদস্য, সরকারি প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং আমাদের স্টেক হোল্ডারবৃন্দ। তো উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা হবে উপজেলা লেভেলে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত বিষয়সমূহের উপর। এটি স্থানীয় প্রশাসন ঠিক করবে, 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী। চিত্রাঙ্কন প্রতিযোগিতা আমার তুলিতে ডিজিটাল বাংলাদেশ, এটি আমরা অংশগ্রহণকারী হবে 1ম থেকে 5ম শ্রেণী। তো এইভাবে মাঠ পর্যায়ে আমাদের কর্মসূচি থাকবে। আর প্রচার ও ব্র্যান্ডিং আমরা 12ই ডিসেম্বরের আগে শুরু করব। আমাদের ঢাকা শহর থেকে শুরু করে জেলা লেভেলের পর্যন্ত, উপজেলা লেভেল পর্যন্ত বিভিন্ন আঙ্গিকে আমরা 360 ডিগ্রি প্রচার ও ব্র্যান্ডিং কার্যক্রমের অংশ হিসেবে আমরা যেটি করব, পাবলিক রিলেশনস ও যোগাযোগ, জনগোষ্ঠীর শ্রোতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দৈনিক জাতীয় পত্রিকা, অনলাইন পত্রিকা, ক্রোড়পত্র যাবে, টেলিভিশনে স্ক্রলিং যাবে, টিভি, টিভিসি, টক শো ইত্যাদি রেডিওতে হতে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদিতে ব্যাপক প্রচার চালাবো। মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট, ইমেইল, মোবাইল, গুগল প্রমোশন, ব্লগস, পপ আপ, স্ক্রল, পিপিসি ইত্যাদির মাধ্যমে আমরা মার্কেটিং অ্যাডভার্টাইজিং কার্যক্রম হাতে নিব। আর ইভেন্ট, অনুষ্ঠান ও অনলাইন অ্যাক্টিভিশন সরকারি ওয়েবসাইটের মাধ্যমে এই কাজটিও আমরা করে যাব। আমরা 360 ডিগ্রি প্রচার ও ব্র্যান্ডিং আমরা অনুষ্ঠানের 5 দিন আগেই শুরু করে দেব। এবার ডিজিটাল বাংলাদেশ দিবসের থিম সঙ্গীত হিসেবে থাকবে যে উপপাদ্য বিষয়কে সামনে রেখে থিম সঙ্গীতটি রচিত হবে। যদিও মানছি দূরত্ব, তবু আছি সংযুক্ত। এবং এটি আমরা অনুষ্ঠানের শুরুতে থিম সঙ্গীতটি আমরা শোনাবো। আর দিবসের অডিও ভিজুয়াল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে এগিয়ে যাওয়ার 12 বছরের উপর আমরা বিভিন্ন অডিও ভিজুয়াল আমরা আমাদের এলইডি টিভি থেকে শুরু করে আমাদের মঞ্চে আমরা প্রদর্শন করতে থাকব। মোটামুটি ডিজিটাল বাংলাদেশ দিবস 2020 প্রচার ও ব্র্যান্ডিংয়ে এই বিষয়গুলোকে আমরা সামনে রাখব। কি সিটি ব্র্যান্ডিং, সিটি অ্যাক্টিভেশন, ক্যারাভান ও বাস, কোডপত্র, বিজ্ঞাপন, এলইডি ডিসপ্লে, হিস্টোরি ওয়াল, মিডিয়া, টক শো, টিভি, রেডিও, খুদেবার্তা, ওয়েবসাইট প্রমোশন, সকল ইউডিসি, সিটি কর্পোরেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন অ্যাক্টিভেশন এবং 332টি পৌরসভায় আমরা চিঠি দিয়েছি যে তারা যেন ব্যাপক প্রচার প্রসারের ব্যবস্থা নেয়। মোট কথা সংক্ষিপ্তভাবে বলতে গেলে আমাদের এখানে আমাদের যে এতক্ষণ আমি উপস্থাপনা করলাম গৃহীত কার্যক্রম এক নজরে এখানে দেখানো আছে, যেটি অলরেডি আমি উপস্থাপনা করেছি। তো এই হচ্ছে আমাদের কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ে আমাদের যে এবার ডিজিটাল বাংলাদেশ 2020 সাল উপলক্ষে যে আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমরা কার্যক্রম করব সেটির সংক্ষিপ্ত বর্ণনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মোহাম্মদ আবুল হাশেম। তখন তো বলছিলাম শুধু ডিজিটাল পরিষেবার কথা, তার পাশাপাশি ডিজিটাল জীবন মানও উপভোগ করতে পারছি আমরা এখন। অনলাইন ক্লাস, টেলিমেডিসিন, শিশুদের জন্য ডিজিটাল ল্যাব সহ আরও নানা ডিজিটাল অনুষঙ্গ যোগ হয়েছে বর্তমান সরকারের কল্যাণে আমাদের জীবনে। এই অনুষ্ঠানের এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জনাব NM জিয়াউল আলম PAA। ডিজিটাল দিবস 2020 উদযাপন উপলক্ষে আজকের আয়োজিত এই সংবাদ সম্মেলনের মাননীয় প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমদ পলক MP, মঞ্চে উপবিষ্ট তথ্য যোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়, আজকের এই সম্মেলনে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং যারা আজকে আমাদের অনুষ্ঠানে অন্যান্য উপস্থিত হয়েছেন, সম্মানিত সুধী। ডিজিটাল বাংলাদেশ এটি নতুন কোনো বিষয় নয়। ডিজিটাল বাংলাদেশের আমরা যারা কাজ করছি ডিজিটাল এই পরিবারের সদস্য, তাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত একটি মূল্যবান দিন। বিশেষ করে আজকের দিনটি বলতে আমি 12 ডিসেম্বরের কথা বলছি। আজ 12 ডিসেম্বর আমরা জানি যে এটি 2008 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, তখন কিন্তু 2008 সালের সেই 12 ডিসেম্বর বাংলাদেশকে ডিজিটাইজ করার যে প্রত্যয়টি সেটি ঘোষিত হয়েছিল এবং পরবর্তীতে সেটি সরকারের উন্নয়ন ম্যান্ডেটে পরিণত হয়েছে 2009 সালে। তখন থেকেই ডিজিটাইজেশনের যে যাত্রা শুরু হয়েছে।
আমরা সবাই কিন্তু এখন বাংলাদেশে অধিকাংশ জনসাধারণ এখন এই ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছেন। অর্থাৎ আইসিটি পরিবারের সদস্য কিন্তু অনেক বেশি, একদম তৃণমূল থেকে শুরু করে সবাই কিন্তু আমরা আইসিটি সেবা এখন নিচ্ছি। আইসিটি সেবা থেকে পিছিয়ে আছেন বা এখনও সেবা গ্রহণ করতে পারেননি এই ধরনের জনসংখ্যা কিন্তু একদম কম। একটি বিশাল পরিবার এই আইসিটি পরিবার, এবং এই আইসিটি পরিবারের একটি প্রত্যাশা থাকে যে এই দিবসটি যেন অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়, পালিত হয়। আমরা চেষ্টা করেছি গত বছর অত্যন্ত উৎসবমুখর পরিবেশে। আপনারা জানেন যে গত বছর 12 ডিসেম্বরের এই অনুষ্ঠানের সময় কোভিডের কোনো ভয় ছিল না, ভয় কিছুটা ছিল, আমাদের আক্রমণ ছিল না, কিন্তু এখন আমরা কোভিড এর আক্রমণের এই সারা বিশ্বের মতো আমরাও কিন্তু শিকার। সেই কারণে কিছু পরিবর্তিত পরিস্থিতিতে এই বছরের আয়োজনটি করা হচ্ছে। তবে আমি যেটি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গত বছর 2019 সালে যে উৎসাহ আমেজের মধ্যে আমরা এই দিবসটি উদযাপন করেছিলাম, 2020 সালে এসে কোভিডের আক্রমণের এই সময়ে আমরা কিন্তু কোনো অংশেই কিন্তু এই দিবসটি উদযাপনের কোনো ঘাটতি রাখিনি। আমরা দূরত্বে থাকব অথচ সংযুক্ত থাকব, এটি এবারের কিন্তু আমাদের এই দিবস উদযাপনের একটি অন্যতম প্রতিপাদ্য বিষয়, এবং এটিকে রেখেই কিন্তু আমরা সকলেই দূরে থেকে সংযুক্ত থেকে কিন্তু এই দিবসটি অত্যন্ত উৎসব এবং উদ্দীপনার সাথে উদযাপন করব। ইভেন্টসগুলোর কথা আপনারা জেনেছেন, আমাদের ছাত্রছাত্রীদের জন্য কুইজ প্রতিযোগিতা আছে। এটি আসলে আমি মনে করি যে বাংলাদেশের সকল ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করতে পারে। একটা বিরাট জনগোষ্ঠীর অংশায়ন কিন্তু এর মধ্যে কার্যকর হচ্ছে। আমরা উপজেলা পর্যায় পর্যন্ত এই উৎসবটি নিয়ে যাচ্ছি, যার ফলে আমাদের প্রান্তিক জনসাধারণ কিন্তু এই দিবস উদযাপনের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে, তাদের কথা, মনের কথাগুলো বলতে পারবে, তারা কিছু জানতে পারবে আমরা আগামী দিনে কি করতে যাচ্ছি। অনেক সেমিনার আছে, সিম্পোজিয়াম আছে, আর আছে আপনারা জানেন যে টকশো আছে। সব মিলিয়ে আসলে অনেকগুলো অনুষঙ্গের মাধ্যমে, অনেকগুলো আয়োজনের মাধ্যমে কিন্তু এই দিবসটি উদযাপনের পরিকল্পনা আমাদের আছে। আমরা এই দিবসটি উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই কোভিড এর আক্রমণের সময় যে সুযোগটি পেয়েছি, একটি বিরল সুযোগ আমি মনে করি। এই সুযোগটি সৃষ্টি হয়েছে মূলত আমাদের যে ডিজিটাল রেডিনেস বা আমাদের যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে যে এই অভূতপূর্ব উন্নয়ন, এই উন্নয়নের কারণে কিন্তু আমরা এই ভার্চুয়ালি সংযুক্ত থেকে, ফিজিক্যালি দূরত্ব থেকে আমরা এই দিবসটা উদযাপন করতে পেরেছি। এবং এই যে ইনফ্রাস্ট্রাকচার, এই যে আমাদের স্কিলড ম্যান পাওয়ার অন আইসিটি, এবং আমাদের যে আরও বেশি অ্যাক্টিভিটি যেগুলো আছে, আমরা ইলেকট্রনিক গভর্নেন্সের মাধ্যমে কিন্তু সার্ভিস ডেলিভারি করছি। এই যে বিষয়গুলো আছে সবগুলো কিন্তু এই সময়ের অর্জন, এবং 2009 থেকে যে উত্তরণ ঘটেছে এই সময়ের অর্জনটি এটি। আমি এই অর্জনের জন্য আমরা যে অবস্থানে আছি, ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিচ্ছি, সেই সুবিধা আমরা ভোগ করছি, সেই কারণে আমি অত্যন্ত আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। তিনি ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, এবং আমরা জানি যে এটি বাস্তবায়নে আমাদের সার্বক্ষণিক যিনি আমাদের পরামর্শ দিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, তিনি হচ্ছেন, এবং ডিজিটাল বাংলাদেশের যে রূপকল্প রচনা করেছেন, আর্কিটেকচারটি দিয়েছেন, সেটি হচ্ছেন আমাদের জনাব সজীব ওয়াজেদ, যিনি আর্কিটেক্ট অফ ডিজিটাল বাংলাদেশ, এবং যিনি আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় উপদেষ্টা, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা। এবং আমরা এমন একজন নেতৃত্বকে পেয়েছি যিনি সর্বক্ষণ এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের যে এই উত্তরণটি ঘটিয়ে যাচ্ছেন একজন প্রত্যক্ষ নেতৃত্বের মাধ্যমে। তিনি হচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি। আমরা একটি সমন্বিত উদ্যোগে সকলকে নিয়ে কিন্তু ডিজিটাল বাংলাদেশের এই অগ্রযাত্রায় আমরা সৈনিক হয়েছি। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। আগামী দিনে যে আমাদের নতুন নতুন টেকনোলজি আসছে, সেই টেকনোলজিতে আমরা এখন সংযুক্ত আছি, এবং এই টেকনোলজিকে নিয়ে বাংলাদেশের এই যে ডিজিটাল অগ্রযাত্রায়, এই অগ্রযাত্রার আমরা উন্নয়ন ঘটাবো। আমরা যে এর মাধ্যমে কিন্তু আমাদের 41-এর যে উন্নত বিশ্ব আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। আর এই বিষয়ে আপনাদের অবশ্যই সহযোগিতা থাকবে বলে আমি বিশ্বাস করি। আর এই ডিজিটাল বাংলাদেশ দিবসের বার্তা নিশ্চয়ই আমাদের সাংবাদিক বন্ধুরা আমাদের জনগণের কাছে পৌঁছে দিবেন, এবং আপনাদের এই বার্তা পৌঁছানোর মাধ্যমে আমাদের আগামী দিনের কার্যক্রম আরও সুদৃঢ় হবে, আরও বেশি ইনক্লুসিভ হবে। এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
ধন্যবাদ জনাব NM জিয়াউল আলম আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমরা আপনাদের সামনে ডিজিটাল বাংলাদেশ দিবস 2020 উপলক্ষে আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার নিয়মাবলী উপস্থাপন করব। আমাদের সঙ্গে জুম অনলাইন প্ল্যাটফর্মে সংযুক্ত হয়েছেন জনাব জাকারিয়া স্বপন প্রিয়.com। জুনায়েদ আহমেদ পলক এমপি, আমাদের প্রাণপ্রিয় পলক ভাই, এবং ডিজিটাল বাংলাদেশের যিনি পুরো প্রসেসে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন, এবং তার সাথে যিনি আছেন আমাদের তথ্য প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব মহোদয় জনাব NM জিয়াউল আলম সাহেব, এবং মহাপরিচালক ABM আরশাদ হোসেন সাহেব, এবং তথ্য প্রযুক্তি বিভাগের যারা কর্মচারী যারা আছেন, এবং সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে শুভ সকাল বলা যায়, এখনো নুন হয়নি, কয়েক মিনিট বাকি আছে। এবং আসসালামু আলাইকুম। আমি আশা করছি আমাদের একটা স্লাইড ওখানে স্ক্রিনে আসবে, বাট যতক্ষণ না আসে আমি ছোট্ট একটা ভূমিকা দিই এবং কিছু কথা বলতে থাকি। আশা করছি যে কোনো মুহূর্তে তারা স্লাইডটা স্ক্রিনে দেবেন। আপনারা বুঝতেই পারছেন আমি বাসা থেকে যুক্ত হয়েছি, এবং আমার বাসার অলমোস্ট গ্যারেজের মতো একটা জায়গা দেখতে পাচ্ছেন যেখানে আমি বসে কাজ করি। পলক ভাইয়ের সাথে আমি একবার আমেরিকাতে ছিলাম, সেই গল্পটা 1 মিনিটে বলে পরে আমি কুইজে যাচ্ছি। আমি দীর্ঘদিন আমেরিকাতে কাজ করতাম, পলক ভাই ওখানে গিয়েছেন। সেখানে আমাদের মাসে 1 দিন বা 2 দিন একটা কালচার ছিল ওয়ার্কিং ফ্রম হোম। আমরা মাসে 1 দিন বা 2 দিন বাসা থেকে কাজ করার সুযোগ পেতাম। সেটা গুগল, ইয়াহু, ফেসবুক সবাই এই সুবিধা দিত। কিন্তু দেখেন তখন ওটা আমাদেরকে ঈদের মতো মনে হতো। আর আজকে আমরা সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ওয়ার্কিং ফ্রম হোমটাই হয়ে গেছে ডিফল্ট। কেউ যদি অফিসে যেতে চান তাহলে বরঞ্চ আমরা এই করি যে ওয়ার্কিং ফ্রম হোমটা কেন করলাম না আমরা, হ্যাঁ, বা এটাই। এবং অনেকগুলো বড় বড় প্রতিষ্ঠান, গুগল, ফেসবুক, তারা কিন্তু বলেছে 2021 সালেও তারা ওয়ার্কিং ফ্রম হোমকে প্রাধান্য দিবে, এবং এখনই ঘোষণা করে দিয়েছে টুইটার এবং বড় বড় কোম্পানিগুলো। গল্পটা এই কারণে বললাম যে এই যে ওয়ার্কিং ফ্রম হোম কালচারটা বাংলাদেশেও খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমি আমাদের এই যে ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে গত 10-15 বছরে, এবং এটা যে মাননীয় তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের নেতৃত্বে এবং পলক ভাইয়ের লিডারশিপে একটা জায়গায় যে বাংলাদেশ এখন দাঁড়িয়েছে, আপনারা বুঝতেই পারছেন যে আমরা প্রেস কনফারেন্স থেকে শুরু করে যে কোনো কিছু ওয়ার্কিং ফ্রম হোম আমরা করতে পারছি। সো সেই ধারাবাহিকতায় এইবার যে ডিজিটাল বাংলাদেশ 2020 হবে, তারও ছোঁয়া এই ঘরে ঘরে এবং প্রযুক্তি, সেই ছোঁয়াটা আমরা সবাই পেয়েছি, সবার মধ্যে চলে গিয়েছে। তো এই বছর আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করার জন্য। এই কুইজ প্রতিযোগিতাটা আমরা এই বছর একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম বঙ্গবন্ধুর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে 6 দফার উপর একটি কুইজ করার জন্য। প্ল্যাটফর্মটা এই কারণে বলছি যে প্ল্যাটফর্মটা একটি বড় একটি প্ল্যাটফর্ম, মানে আমরা যেটা তৈরি করেছি লোকাল সিস্টেম দিয়ে, লোকাল ইঞ্জিনিয়ারদের দিয়ে, এটি প্রায় কয়েক লক্ষ মানুষ একসাথে কুইজে অংশগ্রহণ করতে পারে একই টাইমে। যে স্ক্রিনটা এসে সেখানে কিছু নিয়ম কানুন থাকার কথা, তবু আমি বলে দিই যে দেখি আমি আমার স্ক্রিনটা শেয়ার করতে পারি কিনা, আমি পারছি না, যদি ওখান থেকে আবার কেউ একটু কষ্ট করে দেন। সো বেসিক্যালি যেটা অলরেডি বলা হয়েছে যে 8 তারিখে রাত 9টা থেকে 10টার মধ্যে এই 1 ঘন্টায় একটি অনলাইন কুইজ হবে। কুইজ কোথায় হবে এইটা নিশ্চয় মাননীয় মন্ত্রী মহোদয় যখন উদ্বোধন করবেন আজকের অনুষ্ঠানের শেষের দিকে উনি বলে দিবেন। বাট আমরা শুধু এটুকু বলতে পারি এখন যে রাত 9টা থেকে 10টা পর্যন্ত এটা হবে। 1 ঘন্টার কুইজ প্রতিযোগিতায় আমি মুখে বলতে থাকি, আমার মনে হয় অনেকে এটা ক্যাচ আপ করতে পারবেন যদি এর মধ্যে স্লাইডটা আপ হয়। তো হলো 12 মিনিটের
করে প্রত্যেকজন প্রতিযোগী 12 মিনিট করে পাবেন। এটা যদি সাংবাদিক ভাই বোনেরা একটু নোট নিতে পারেন, আমার মনে হয় একটা প্রেস রিলিজে যাবে, 12 মিনিট করে পাবেন। এবং 1 ঘন্টার মধ্যে যখনই তিনি আসবেন, যে কেউ আসবেন, উনি 12 মিনিটের একটি প্রশ্নপত্র পাবেন এবং ওই প্রশ্নপত্রের মধ্যে ওনাকে প্রায় 100টি প্রশ্ন দেওয়া হবে। ধন্যবাদ যিনি এটা করেছেন, থ্যাংক ইউ। আমরা আমাদের পরের স্লাইডটাতে আমরা চলে যাই, আমরা এটা ফলো করি। জি, প্রতিযোগিতাটা সবার জন্য উন্মুক্ত, যে কেউ অংশগ্রহণ করতে পারেন। শুধু আমরা একটা জিনিস আশা করছি, যেন সবাই সঠিক তথ্য দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, বিকজ যারা বিজয়ী হবেন তাদেরকে একটুখানি দেখে নিতে হবে তারা কোনো রকম অন্য কারোর পরিচয় দিয়ে অংশগ্রহণ করেছেন কিনা, এটুকু আমরা একটু রাখতে চাই। আদার দেন দ্যাট ইজ ওপেন ফর অল, এবং আমরা আশা করছি সবাই সঠিক তথ্য দিয়ে নিবন্ধন করবেন। এবং নিবন্ধন আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকেই এটা খুলে দেওয়া হবে এবং যে কেউ এসে সেখানে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তারা নিবন্ধন করতে পারবেন। পরবর্তী স্লাইড প্লিজ। নেক্সট। আমি আগে বলেছি যে 12 মিনিট করে সময় থাকবে, তবে এখানে একটা ছোট্ট জিনিস আছে, যারা এটা নিয়ে রিপোর্ট করবেন বা যারা অংশগ্রহণ করবেন তাদের জানার জন্য, যে প্রত্যেকে যেহেতু এমসিকিউ পদ্ধতিতে কুইজ হবে, প্রত্যেক সঠিক প্রশ্নের জন্য উত্তরে তারা 1 পয়েন্ট করে পাবেন। কিন্তু যদি ভুল উত্তর দেন, যদি কেউ গেস করতে চান এবং জানেন না বা মিথ্যা মানে ভুল উত্তর দেন, তখন 0.25 করে পয়েন্ট কাটা যাবে। তার মানে 4টি ভুল উত্তর দিলে আপনার 1 পয়েন্ট করে কাটা যাবে। এবং 12 মিনিট শেষে যদি একই সময়ে কয়েকজন একই রকম উত্তর দিয়ে ফেলেন, ধরুন আমরা ভাবছি 12 মিনিটের মধ্যে কেউ 52টি প্রশ্ন উত্তর দিয়েছে, সবাই একই সময় 52টি করেছে, তখন লটারির মাধ্যমে আমরা তাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করব। বাট আগের এক্সপিরিয়েন্স থেকে আমরা আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে তাতে আমরা জানি যে যারা কম সময়ে বেশি সংখ্যক উত্তর দিতে পারবেন তাদেরকে আমরা বিজয়ী হিসেবে ক্রমানুসারে আমরা ঘোষণা করব এবং ওয়েবসাইট এবং বিভিন্ন মাধ্যমে তাদের বিজয়ীদের নাম এবং ছবি প্রকাশ করা হবে। শুধু একটা কন্ডিশন দেওয়া আছে, যারা আমরা সরাসরি যুক্ত এটার সাথে, মন্ত্রণালয়, তারপর আমরা প্রিয়.com, এবং যারা সরাসরি এটার সাথে আছেন তারা কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। পরের স্লাইড প্লিজ। কুইজের বিষয়বস্তুটা একটু ইম্পর্টেন্ট, আমি আশা করব যারা রিপোর্ট করবেন তারা একটু খেয়াল করবেন এবং বলবেন। এটি করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ, ওনার উপরে কিছু প্রশ্ন থাকবে, ডিজিটাল বাংলাদেশ দিবসের উপর কিছু প্রশ্ন থাকবে, ডিজিটাল বাংলাদেশের রূপকল্প, তারপরে তার 4টি স্তম্ভ, নির্বাচনী ইস্তেহার কি ছিল, ই সেবাগুলো কি কি আছে, এই ধরনের টপিক থেকেই মূলত প্রশ্ন থাকবে। তবে সবকিছু মিলিয়ে 100টি প্রশ্ন থাকবে। তবে একটুখানি বলে দিই, যদি অনেকেই আছেন এখানে, যে এক একজন কিন্তু এক এক রকমের প্রশ্ন পেতে পারেন, সবার প্রশ্ন একই হবে এটা আশা করার কোনো কারণ নাই। এই ইন্টেলিজেন্সটাই আমরা বিল্ড করেছি। সো র্যান্ডম প্রশ্ন হবে, তো আপনাকে মোটামুটি একটা পড়াশোনার মধ্যে যেতে হবে। বা কেউ যদি সোশ্যাল মিডিয়াতে প্রশ্নটা আউট করতে চান, করে খুব বেশি সুবিধা হবে না তার জন্য আর কি, বিকজ যার প্রশ্ন মোটামুটি আলাদা আলাদা প্রশ্ন হবে। একটা স্যাম্পল দেওয়া আছে, স্ক্রিন দেওয়া আছে ডান দিকে দেখতে পাচ্ছেন হয়তো, যেটা প্রশ্ন থাকবে, তার নিচে 4টা অপশন থাকবে, যে অপশনটা উনি সিলেক্ট করবেন সেখানে গ্রিন করতে পারবেন আঙ্গুল চেপে, তারপর সাবমিট করতে পারবেন, অথবা কেউ চাইলে, যেহেতু নেগেটিভ মার্ক আছে সেখানে চাইলে কেউ স্কিপ করতে পারবেন। স্কিপ করলে তাহলে তার আর কোনো নাম্বার কাটা যাবে না, এটা কোনো কাউন্ট হবে না। পরবর্তী স্লাইড। আমার স্লাইড শেষ। এরপর এর বিস্তারিত সব পাওয়া যাবে digitalbangladesh.gov.bd এবং quiz.digitalbangladesh.gov.bd। নিশ্চয়ই যদি কোনো প্রশ্ন থাকে আমি এখানে অ্যাভেলেবেল আছি, আমরা সেগুলোর উত্তর দেব। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি। ধন্যবাদ জনাব জাকারিয়া স্বপন। তরুণ প্রজন্মের জন্য নতুন ধারার কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার সবসময় বদ্ধপরিকর। আর এই কথার প্রমাণ হচ্ছে ডিজিটাল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হাইটেক পার্ক স্থাপন, ফ্রিল্যান্সিং, ই কমার্স ও এফ কমার্স, স্টার্টআপ, বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট উদ্যোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সর্বোচ্চ সহায়তা। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস আগামী 12ই ডিসেম্বর 2020। চতুর্থ ডিজিটাল বাংলাদেশ কিভাবে আমরা উদযাপন করব এবং কি আমাদের প্রতিপাদ্য, আমাদের কি পরিকল্পনা রয়েছে, এই বিষয়গুলো আপনাদের জানানোর জন্যই আজকের এই সংবাদ সম্মেলন। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রথমেই আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা সরাসরি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে উপস্থিত হয়েছেন এবং যারা অনলাইনে যুক্ত হয়েছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সংবাদ সম্মেলনের সভাপতি, আমাদের সুযোগ্য তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভাগের সিনিয়র সচিব জনাব NM জিয়াউল আলম, উপস্থিত আছেন ডিপার্টমেন্ট অফ আইসিটির মহাপরিচালক জনাব আশরাদ হোসেন এবং আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সুযোগ্য এক্সিকিউটিভ ডিরেক্টর পার্থপ্রতিম দেব এবং উপস্থিত আছেন আমাদের অন্যান্য যেগুলো আইসিটি বিভাগের সংস্থাসমূহ আছেন, অনেকেই অনলাইনে যুক্ত আছেন, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি, অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্প, CCA এবং আমাদের স্টার্টআপ বাংলাদেশ, ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনারশিপ একাডেমি সহ আমাদের সরকারের অন্যান্য সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন অনলাইনে যুক্ত হয়ে বেসিস, বাক্য, ISPAB, BCS, ইক্যাব সহ আমাদের অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানসমূহ এবং অনলাইনে যুক্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তা, অভিভাবক, গবেষক, শিক্ষক, ছাত্রছাত্রী সহ সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব। একটু আগে আপনারা শুনেছেন আমাদের কি হবে, কিভাবে আমরা এই আয়োজনটা করব। তো আমি আমার বক্তব্যের শুরুতেই প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি যার জন্ম না হলে আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না, যার জন্ম না হলে আজকে আমরা একটি উন্নত আধুনিক ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ করার সুযোগ পেতাম না, সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরও স্মরণ করছি 1952-এর ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি। 1975-এর 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের যে সকল সদস্যরা সেই দিন নির্মমভাবে শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমরা সারা বিশ্বের বুকে একটি উদীয়মান শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে আত্মমর্যাদার একটি স্থানে অধিষ্ঠিত হতে পেরেছি। এই কাজটি কিন্তু এত সহজ ছিল না। বিশ্বে যে 200-রও বেশি রাষ্ট্র রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু চেষ্টা করছে যার যার মতো এগিয়ে যেতে, কেউ পারছে কেউ পারছে না। বাংলাদেশও স্বাধীন হয়েছে 49 বছর। এই 49 বছরে বঙ্গবন্ধু মাত্র সুযোগ পেয়েছিলেন এই দেশটাকে পুনর্গঠন করার জন্য মাত্র 3.5 বছর। জননেত্রী শেখ হাসিনা 96 সাল থেকে 2001 আর 2009 সাল থেকে 2020, এই আমাদের বলতে গেলে 20টা বছর বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দানকারী রাজনৈতিক সংগঠন আমরা সুযোগ পেয়েছিলাম। বাকি 30টা বছর অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক নেতা তারা কিন্তু বিভিন্নভাবে ক্ষমতা দখল করে জনগণের সেবা করার বদলে জনগণকে শোষণ করেছে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে দেশকে পিছিয়ে দিয়েছে। একটা দেশ এবং একটা জাতি সুযোগ্য নেতৃত্বে কতটুকু এগিয়ে যেতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ জননেত্রী শেখ হাসিনা এবং তার ডিজিটাল বাংলাদেশ রূপকল্প। অপরদিকে একটা দেশ নেতৃত্ব এবং সুযোগ্য নির্দেশনার অভাবে কতটুকু পিছিয়ে যেতে পারে তার প্রমাণ 75-এর পরবর্তী 21টি বছর, যেখানে বাংলাদেশ বিশ্বের বুকে লজ্জিত হয়েছে জাতির পিতার হত্যাকাণ্ডের জন্য,
সেই বিচারের রায় কার্যকর করা যাবে না, বিচার চাওয়া যাবে না, ইনডেমনিটি অধ্যাদেশের মতো কালো আইন করে বিশ্বের বুকে কলঙ্কিত হয়েছে। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে অপমানজনক অবস্থায় চলে গিয়েছিল। সেই পিছিয়ে পড়া বাংলাদেশকে একটি মধ্যম আয়ের মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে গঠন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন 2008 সালের 12ই ডিসেম্বর রূপকল্প 2021 ডিজিটাল বাংলাদেশের ঘোষণা করলেন, তখন বাংলাদেশ ছিল একটা লিস্ট ডেভেলপড কান্ট্রি, একটি নিম্ন আয়ের দরিদ্র রাষ্ট্র। যখন 2008 সালে 12ই ডিসেম্বর জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকল্পটি ঘোষণা করেন, তখন বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম $500 নিচে ছিল। তখন বাংলাদেশের রিজার্ভ $5 বিলিয়ন নিচে ছিল। তখন বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 56 লাখের কম ছিল। তখন বাংলাদেশে বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা 40% নিচে ছিল। সেই বাংলাদেশের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে আগামী 13 বছর পর 2021 সালে যখন বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে, সেই 2021 সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ। যখন বাংলাদেশের 20 লক্ষ তরুণ তরুণীর আইসিটি বিষয়ক নির্ভর কর্মসংস্থান হবে, যখন বাংলাদেশের 90% মানুষ ইন্টারনেটের সংযোগ পাবে, যখন বাংলাদেশের শতভাগ মানুষ বিদ্যুতের সংযোগ পাবে এবং বাংলাদেশের অর্থনীতি হবে প্রযুক্তি নির্ভর একটি ডিজিটাল ইকোনমি, তখন অনেকেই সন্দেহ পোষণ করেছেন, ঠাট্টা তামাশা করেছেন এবং বিশ্বাস করতে পারেননি যে এটা কিভাবে সম্ভব, কোন জাদুর কাঠি দিয়ে মাত্র 13 বছরে একটা দেশকে এইভাবে পরিবর্তন করা সম্ভব। বিশ্বের ইতিহাসে তো এরকম নজির নেই। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত বাংলাদেশ, বঙ্গবন্ধুর অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ক্ষুধা দারিদ্র মুক্ত সকলের জন্য সমান অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ, সেই বঙ্গবন্ধুর আধুনিক সোনার বাংলাদেশের আধুনিক রূপ প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ আজকে আর রূপকথার গল্প নয়, আজকে আর কোনো অসম্ভব স্বপ্ন নয়। আজকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবে রূপান্তরিত হয়েছে। আর সেই রূপান্তর ঘটানোর জন্য যিনি নেতৃত্ব দিয়ে চলেছেন, যিনি পরামর্শ উপদেশ নির্দেশনা দিয়ে চলেছেন, তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য সন্তান, আমাদের বাংলাদেশের তরুণ প্রজন্মের গর্ব মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়, যিনি মাননীয় প্রধানমন্ত্রীকে এই ডিজিটাল বাংলাদেশের ভিশনটি ঘোষণার জন্য অনুপ্রাণিত করেছেন এবং শুধু ঘোষণা দিয়েই বসে থাকেননি। 2009 সালে আইসিটি নীতিমালা প্রণয়ন, 2010 সালে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা, 2010 সালে হাইটেক পার্ক অথরিটি আইন প্রণয়ন করা, 2014 সালে বিশ্বের সবচেয়ে বড় সরকারি পোর্টাল উদ্বোধন করা, 2015 সালে বাংলাদেশের প্রতিটি উপজেলাকে ফাইবার অপটিক্যাল কেবলের আওতায় নিয়ে আসা, 2017 সালে
999 জরুরি প্রয়োজনে শুধু একটা নম্বরে ফোন করলে পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া। 2018 সালে তথ্য ও সেবার জন্য 333 হেল্প ডেস্কের উদ্বোধন করে দেওয়া। 2019 সালে বাংলাদেশের সকল নাগরিক সেবাকে মানুষের হাতের মুঠোয় এনে দেওয়ার জন্য মাইগভ নামে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে দেওয়া। এবং এই 2020 সালে যখন পুরো পৃথিবী এই করোনা ভাইরাসের মহামারীর কারণে অস্তিত্ব সংকটে পড়ে গেছে অনেক অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, যখন উন্নত কাতারের দেশগুলো নিজেদের অবস্থান ধরে রাখার জন্য হিমশিম খাচ্ছে, তখন বিশ্বের মধ্যে অনন্য সাধারণ দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে বাংলাদেশ, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্য সরবরাহ, এমনকি বিচারিক কার্যক্রম পর্যন্ত অনলাইনে সম্পাদন আমরা করতে পারছি। আমাদের এই বিগত 8 মাসের মধ্যে 2 মাস ছিল পুরো বাংলাদেশ সম্পূর্ণ লকডাউন, যেখানে সরকারি দপ্তর, আদালত চত্বর, শিক্ষা প্রতিষ্ঠান তো পুরো 8 মাসই বন্ধ। সবকিছু বন্ধ হয়ে যাওয়ার পরেও আমাদের সরকারের কোনো কার্যক্রম বন্ধ হয়নি। এই 8 মাসে 10 লক্ষাধিক ই ফাইল আমরা সম্পাদন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সকল প্রশাসনিক কাজ একটা দিনের জন্য বন্ধ হয়নি জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের প্রযুক্তির কল্যাণে। আমরা ই নথি দিয়ে সরকারের ফাইলগুলো চলমান রেখেছি। মাই কোর্ট যে ভার্চুয়াল প্ল্যাটফর্ম, যেটি জনাব সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় আমরা 2016 সাল থেকে করা শুরু করেছিলাম, সেই প্ল্যাটফর্মগুলো তৈরি ছিল বলেই যখনই এই করোনা ভাইরাস মহামারী আসলো, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজে উনি নির্দেশ প্রদান করলেন মাননীয় আইনমন্ত্রী মহোদয়কে, এবং মাননীয় আইনমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের এই দুজন ব্যক্তির কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তাদের সাহসী নেতৃত্বের ফলেই দ্রুত ভার্চুয়াল কোর্ট অর্ডিন্যান্স মহামান্য রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করা সম্ভব হয়েছিল। আর মহামান্য রাষ্ট্রপতি জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ দ্রুততার সাথে সেই অধ্যাদেশটি উনি অনুমোদন করে দেন, এবং সেই অধ্যাদেশ কিন্তু মহান জাতীয় সংসদেও সংসদ নেতার নেতৃত্বে আমরা সংসদ সদস্যরা অনুমোদন করে দিয়েছি। এখন ভার্চুয়াল কোর্ট আইনে পরিণত হয়েছে। এত দ্রুত আইনগত সমাধান করে দেওয়া, প্রযুক্তিগত সমাধান করে দেওয়া, যার ফলে আজকে বাংলাদেশের সকল বিচারিক কার্যক্রম আমরা অনলাইনে সম্পাদন করতে পারছি। কয়েকটা উদাহরণ শুধুমাত্র দিই। ডিজিটাল বাংলাদেশ দিবস কেন আজকে সবার উদযাপন করার মতো একটি জাতীয় দিবসে পরিণত হয়েছে? 2008 সাল 12ই ডিসেম্বর যখন জননেত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন, তখন ডিজিটাল বাংলাদেশ ভিশন, এই রূপকল্পটি ছিল শুধুমাত্র একজন নেতার, জননেত্রী শেখ হাসিনার, ছিল শুধুমাত্র একটি রাজনৈতিক দলের, বাংলাদেশ আওয়ামী লীগের। কিন্তু 29শে ডিসেম্বর যখন দেশের জনগণ ভোট এবং সমর্থন দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করল, যখন 2009 সালের 6ই জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার শপথ গ্রহণ করল, তখন সেই ডিজিটাল বাংলাদেশ রূপকল্প একজন নেতা, একজন দল থেকে সরকারের ভিশনে পরিণত হলো। আর এই দীর্ঘ 11 বছরের কর্মপরিকল্পনা,
এবং প্রকল্প সফল বাস্তবায়নের ফলেই যখন দেশের মানব সম্পদের উন্নয়নের জায়গায় বাংলাদেশে 10 লক্ষাধিক তরুণ তরুণী অনলাইনে কাজ করছে, বাংলাদেশে 6.5 লক্ষ ফ্রিল্যান্সার ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেটপ্লেসে কাজ করছে, প্রায় 2 লক্ষাধিক সফটওয়্যার কোম্পানিগুলোতে কাজ করছে, 50,000-এরও বেশি তরুণ তরুণী বিপিও সেক্টরে কাজ করছে, আর ই কমার্স সেক্টরের কথা তো না বললেই নয়। গত 8 মাসে আমরা দেখলাম 30 থেকে 50% ই কমার্সের কেনাকাটা লেনদেন বেড়ে গিয়েছে, যেখানে 1300-রও বেশি ই কমার্স কোম্পানি নিবন্ধিত ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্ল্যাটফর্মে, আরো হাজার হাজার এফ কমার্স ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে লক্ষ লক্ষ তরুণ তরুণী গ্রাম থেকে পর্যন্ত তাদের পণ্য অনলাইন মার্কেটপ্লেসে বিক্রি করছে, আয় করছে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এর সাথে সাথে হার্ডওয়্যার শিল্পের বিকাশ হয়েছে। 2015 সালের 6ই আগস্ট যখন জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের দ্বিতীয় বৈঠক করেন, সেই বৈঠকে আমরা ডিজিটাল বাংলাদেশে এগিয়ে যাওয়ার গল্প, বাংলাদেশে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাণিজ্য প্রত্যেকটা জায়গায় প্রযুক্তির যে প্রয়োগ এবং তার যে উপকার দেশের জনগণ পাচ্ছে এবং ভবিষ্যতে পাবে, সেটা উপস্থাপনের পর আমরা শেষে যখন উপস্থাপন করলাম যে প্রতি বছর বাংলাদেশে কত কোটি মোবাইল ফোন হ্যান্ডসেট প্রয়োজন হয়, কত লক্ষ ল্যাপটপের প্রয়োজন হয় এবং সেগুলো এখন আমদানি করতে হচ্ছে, তখন জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে বললেন, সেই বৈঠকে ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজেদ জয় ভাই উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী বললেন, কেন আমরা সারা জীবন মোবাইল ফোন আর ল্যাপটপ এগুলো আমদানি করব? চাহিদা বাড়ছে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে হবে, দেশের তরুণ তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, আর তার জন্য আমাদের নিজেদের দেশের মাটিতে যাতে আমরা মোবাইল ফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক্স সামগ্রী এগুলো তৈরি করতে পারি, তার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। কি করতে হবে সেই নির্দেশনাটা প্রদান করলেন জনাব সজীব ওয়াজেদ জয় ভাইকে। আমরা কয়েক মাসের মধ্যেই আমাদের যারা ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনকারী, অ্যাসেম্বলিংকারী আছেন, ওয়ালটন, মিনিস্টার, ভিশন, যমুনা, বিভিন্ন কোম্পানির সাথে তাদের কর্ণধারদের সাথে আলোচনা করে দফায় দফায় আমরা এনবিআর এর চেয়ারম্যান তৎকালীন নজিবুর রহমানের সাথে বৈঠক করলাম এবং গণভবনে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় ভাইকে উপস্থাপন করলাম। 94টা কম্পোনেন্টের ওপরে ইম্পোর্ট ডিউটি কমিয়ে 1% করে দেওয়ার 3 বছরের মধ্যে 16 সাল থেকে 19 সালের মধ্যেই 10টির বেশি মোবাইল ফোন কোম্পানি বাংলাদেশে প্রতিষ্ঠিত হলো এবং ল্যাপটপ অ্যাসেম্বলিং কোম্পানি প্রতিষ্ঠিত হলো। আজকে বাংলাদেশের যে প্রতি বছর 4 কোটি মোবাইল ফোন বিক্রি হয়, তার মধ্যে 60%-রও বেশি মোবাইল ফোন বাংলাদেশে অ্যাসেম্বল হয়। 5 লক্ষ যে ল্যাপটপ বাংলাদেশে প্রতি বছর প্রয়োজন হয়, তার মধ্যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ল্যাপটপ বাংলাদেশের মাটিতেই অ্যাসেম্বল হয়। বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে, দেশের কর্মসংস্থান তৈরি হচ্ছে। এই কথাগুলো বলার একটাই কারণ যে এই ডিজিটাল বাংলাদেশ, এই রূপকল্প, এই স্বপ্নটি 11 বছরে যে বাস্তবে রূপান্তরিত হয়েছে, এইটা কিন্তু কোনো জাদুর মাধ্যমে হয়নি, এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে হয়নি। এই রূপকল্পটি, এই স্বপ্নটি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মেধা, দূরদর্শিতা, তার সময় উপযোগী সিদ্ধান্ত এবং মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়ের সুপরামর্শ এবং সঠিক তত্ত্বাবধানের ফলেই আজকে আমাদের সরকার, বেসরকারি খাত এবং শিক্ষা প্রতিষ্ঠান এই 3টি মূল অংশীদারদের যথাযথ অবদানের প্রেক্ষিতেই
বাংলাদেশ আজকে বিশ্বের বুকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে একটি মর্যাদার পরিচয় দিতে পেরেছে। তো যেটা বলছিলাম যে 2008 সালের 12ই ডিসেম্বর ছিল ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, জননেত্রী শেখ হাসিনার ভিশন। 2009 সালের 6 জানুয়ারি সেটা পরিণত হলো বাংলাদেশ সরকারের ভিশনে। কিন্তু আজকে 2020 সালে যখন বাংলাদেশের 17 কোটি মানুষ এই 8 মাসে 333 জাতীয় হেল্পলাইন থেকে তারা ফোন করলেই তাদের করোনাকালীন ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারছে, যারা ফোন করলেই কর্মহীন মানুষ তাদের বাড়িতে খাদ্য সরবরাহ ব্যবস্থা করতে পারছে, যে হেল্পলাইনে ফোন করলেই দেশের মানুষ শিক্ষা সংক্রান্ত তথ্য জানতে পারছে। প্রায় 1 কোটিরও বেশি মানুষকে সেবা প্রদান করা সম্ভব হয়েছে এই 333 একটা হেল্প ডেস্ক থেকে। করোনা পোর্টাল আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হলো, 18ই মার্চ প্রথম করোনা শনাক্ত রোগী মৃত্যুবরণ করল। তখন আমরা কল্পনাও করতে পারিনি যে এই রকম পরিস্থিতি 8 মাসেরও বেশি চলমান থাকতে পারে। এখানে আরেকজন ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা অবশ্যই প্রকাশ করতে চাই, বঙ্গবন্ধুর দৌহিত্র সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। উনি আমাকে ফোন করলেন 18 তারিখে প্রথম করোনা রোগী মৃত্যুবরণ করার পর, যে পলক ভাই যে অবস্থা চীন, ইটালি, ইউএসএ, তাতে মনে হচ্ছে যে এটা 6 মাস 1 বছর বা তার বেশিও এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। অতএব দ্রুত আমাদের কন্টিনিউটি প্ল্যান করতে হবে এবং এই বিষয় নিয়ে জরুরি ভিত্তিতে আপনি জয় ভাইয়ের সাথে কথা বলেন। আমি ওই দিনই 18 তারিখ সন্ধ্যায় আমরা বৈঠক দিলাম, আমাদের সিনিয়র সচিব মহোদয় সবাইকে ডাকলেন, আমাদের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, বেসরকারি সংস্থা, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ সকলকে নিয়ে আমরা 5টা কন্টিনিউটি প্ল্যানের প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠালাম। এবং আপনাদের মনে আছে 20শে মার্চ আমরা বিকালে corona.gov.bd এই ওয়েবসাইটটি আমরা লঞ্চ করলাম। আপনারা শুনে খুশি হবেন যে এই পোর্টালে 1,14,00,000-এরও বেশি নাগরিক তারা ভিজিট করেছেন এবং গত 8 মাসে সেবা নিয়েছেন। 1,14,00,000 বেশি নাগরিক মাত্র 8 মাসে এই সিঙ্গেল একটা পোর্টাল www.corona.gov.bd এই পোর্টালটি ভিজিট করেছেন। খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের A2I প্রকল্প এই ওয়েবসাইটটি ডেভেলপ করে, যেখানে স্বাস্থ্যগত তথ্য এবং বিভিন্ন ধরনের সচেতনতামূলক তথ্য সবকিছুই আমরা সেই ওয়েব পোর্টালের মাধ্যমে দিলাম। ভলেন্টিয়ার ডক্টরস পুল বিডি অ্যাপ, 4,500 চিকিৎসক বিনা পারিশ্রমিকে তারা কিন্তু উবার মডেলে শেয়ারিং প্ল্যাটফর্মে তারা 24 ঘন্টা এই করোনাকালীন সময়ে সেবা প্রদান করেছে। নিত্য পণ্য থেকে শুরু করে আমাদের ই হেলথ টেলিমেডিসিন সার্ভিস, আপনারা জানেন যে 4 লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন গত 8 মাসে। প্রত্যেকটি রোগীকে আমরা কিন্তু এই টেলিহেলথ সেন্টার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং আমাদের আইসিডি ডিভিশন A2I এর এবং বেশ কয়েকটি বেসরকারি হেলথ স্টার্টআপ, যাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, কারণ এই সময়ে কিন্তু আমরা সরকার একা নই, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় একত্রিত হয়ে কাজ করেছি, পাশাপাশি হেলথ স্টার্টআপ, এডুকেশন স্টার্টআপ, ই কমার্স স্টার্টআপ, তারা সবাই কিন্তু এগিয়ে এসছেন জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের পিছুটান ফেলে দিয়ে তারা কিন্তু জনগণের সেবায় এই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করেছেন। 4 লক্ষাধিক মানুষকে আমরা ফোন করে
এই করোনা রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ আমরা প্রদান করেছি। মায়েরা যারা এই সময় গর্ভবতী মায়েরা ছিলেন তাদেরকে আমরা 2,50,000-এরও বেশি মায়েদেরকে আমরা মা টেলিহেলথ সেন্টার থেকে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা সেবা প্রদান করেছি। ভার্চুয়াল কোর্টে 11,000-এর বেশি শুনানি সম্পন্ন হয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এবং 9,000-এর বেশি আইনজীবী এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন এবং সাম্প্রতিক সময়ে জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আমরা মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের সাথে বৈঠক করে আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে ভার্চুয়াল কোর্টটা এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও যাতে দেশের মানুষের হয়রানি, খরচ এবং সময় বাঁচে সেটাকে আরও আধুনিক করে ভার্চুয়াল কোর্টটাকে আমরা সম্পূর্ণ ভার্চুয়াল কোর্ট আমরা 64টা জেলাতেই আমরা স্থাপন করে সেই কার্যক্রম করতে চাই। শিক্ষার বিষয় তো অবশ্যই আপনারা উপলব্ধি করেছেন যে আমাদের প্রায় 4.5 কোটি ছাত্রছাত্রী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সবকিছু বন্ধ। 8 মাস হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেও শিক্ষা কার্যক্রম কিন্তু বন্ধ থাকেনি, শুধু শহর নয় গ্রাম পর্যন্ত। আপনারা দেখেছেন যে আমাদের এডুকেশন ফর নেশন, হেলথ ফর নেশন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো দিয়ে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহোদয়ের সহযোগিতায় আমরা ভার্চুয়াল ক্লাসরুম আমরা ইন্ট্রোডিউস করেছি, যেখানে মুক্ত পাঠ, এডু হাব বিভিন্ন প্ল্যাটফর্ম করে আমরা আমাদের 4.5 কোটি ছাত্রছাত্রীর মধ্যে প্রায় 70% ছাত্রছাত্রীকে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করতে পেরেছি। আর যাদের অনলাইন অ্যাক্সেস নাই তাদেরকে আমরা সংসদ টেলিভিশনের মাধ্যমে রেগুলার ক্লাসের ব্যবস্থা করেছি। মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর আন্তরিকতায়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় প্রতিদিন 20 থেকে 22টা ক্লাস সংসদ টেলিভিশনে শুরু করেছি আমরা সেই মার্চ মাস থেকে, আজকে থেকে না, 26শে মার্চের পর থেকেই। এবং যাদের টেলিভিশন নাই, স্মার্টফোন নাই, ল্যাপটপ নাই, ইন্টারনেটের সংযোগ নাই, তারাও যাতে শিক্ষকের পরামর্শ গ্রহণ করতে পারে তার জন্য 333 টোল ফ্রি নাম্বার আমরা ইন্ট্রোডিউস করেছি, যেন কোনো পরিবারের কোনো সদস্য যাতে এই শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন না হয়। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় 30,000-এরও বেশি প্রশিক্ষণ, 50 দিনে 200 ঘন্টার প্রশিক্ষণ আমরা অনলাইনে একটা ট্রান্সপারেন্ট উপায়ে আমরা করেছি। আমাদের জেলা উপজেলা পর্যন্ত ছাত্রছাত্রীরা সেখানে প্রশিক্ষণ গ্রহণ করছে এবং আনন্দের সাথে বলতে চাই এই 30,000-এর মধ্যে অনেক নতুন ফ্রিল্যান্সার তারা $100-200 পর্যন্ত আয়ও করা শুরু করেছে। যখন বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, সারা বিশ্ব কর্মসংস্থান সংকটে ভুগছে, তখন আমাদের তরুণদের সামনে অনলাইন প্ল্যাটফর্মে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের নতুন সম্ভাবনার দ্বার আমরা ডিজিটাল বাংলাদেশের প্ল্যাটফর্মে করে দিতে পেরেছি। তো এই বিষয়গুলো গত 8 মাসে আমাদের 17 কোটি মানুষ আরো ভালোভাবে আমরা উপলব্ধি করতে পেরেছি। যদি ডিজিটাল বাংলাদেশ রূপকল্পটি জননেত্রী শেখ হাসিনা না দিতেন, যদি গত 11 বছরে এই প্ল্যাটফর্মগুলো, ইনফ্রাস্ট্রাকচারগুলো জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান জনাব সজীব ওয়াজেদ জয় না তৈরি করতেন, তাহলে আজকে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্যিক কার্যক্রম, বিচারিক কার্যক্রম কিভাবে চলতো, এটা ভাবতে গেলে আমাদের অবাক হতে হয়। আর সেই কারণে আমি শেষে বলবো যে আজকে ডিজিটাল বাংলাদেশ কিন্তু কোনো একক নেতার রূপকল্প হিসেবে নেই। আজকে ডিজিটাল বাংলাদেশ কিন্তু শুধু আওয়ামী লীগের সরকারের একার ভিশন হিসেবে নেই। আজকে ডিজিটাল বাংলাদেশ কিন্তু 17 কোটি মানুষের ভিশনে পরিণত হয়েছে, 17 কোটি মানুষের রূপকল্প হিসেবে পরিণত হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশের সুফল প্রতিটি ঘরে ঘরের প্রতিটি মানুষ তারা ভোগ করতে পারছে।
তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আসুন আমাদের স্বাস্থ্য সুরক্ষা মেনেই, যদিও আমাদের দূরত্ব মেনে চলতে হচ্ছে, কিন্তু আমরা সকলেই সংযুক্ত থাকতে পারছি ডিজিটাল প্রযুক্তির কল্যাণে, ডিজিটাল বাংলাদেশের কল্যাণে। আর সেই কারণেই আমাদের এবারের প্রতিপাদ্য বিষয়, যদিও মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত। এবং আমার মনে হয় যে আপনারা সকলেই একমত হবেন, এই যে স্বাস্থ্য সুরক্ষা মেনে, দূরত্ব মেনে আমরা সংযুক্ত থাকতে পারছি, তার জন্য আমরা সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে, যিনি আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন ডিজিটাল বাংলাদেশ দিবস 2020 আমরা উদযাপন করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি অনলাইনে। আমরা সকাল 7:30টায় 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমরা জাতীয় দিবস শুরু করব এবং সকাল 10টা থেকে আমাদের আনুষ্ঠানিক যেই অনুষ্ঠান জাতীয় পর্যায়ে সেটি হবে 11টায়। আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি উনি অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ডিজিটাল বাংলাদেশ দিবসের শুভকামনা জানাবেন এবং অনুষ্ঠানের সূচনা করবেন। এবং সারা দেশের বিভিন্ন পর্যায়ে সরকারি, বেসরকারি, উদ্যোক্তা, উদ্ভাবন, নিরাপত্তা প্রত্যেকটা জায়গায় যারা বিশেষ ভূমিকা রেখেছেন তাদের 12 জনকে আমরা পুরস্কৃত করব জাতীয় পুরস্কারে। এবং 3টার সময়ে আমরা যদিও মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত এই প্রতিপাদ্যের ওপর একটি ন্যাশনাল পর্যায়ে সেমিনার আয়োজন করব। এবং রাত 8টায় আমাদের ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, যিনি আমাদেরকে এই ডিজিটাল বাংলাদেশটি বাস্তবে রূপদান করে দিয়েছেন এবং যে নির্দেশনা দিচ্ছেন, জনাব সজীব ওয়াজেদ জয় ভাই, উনি কি নোট প্রেজেন্ট করবেন আমাদের ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার 12 বছর সম্পর্কে। এবং সেখানে আমরা আশা করছি শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ তারা এবং আমাদের তরুণ উদ্যোক্তা তারা অংশগ্রহণ করবেন এবং অনলাইনে সবাই যুক্ত থাকবেন। এই হচ্ছে আমাদের ডিজিটাল বাংলাদেশ দিবসের মূল আয়োজন। তবে আরেকটি মূল আকর্ষণ রয়েছে, যেটি প্রিয়.com এর প্রতিষ্ঠাতা জাকারিয়া স্বপন বলেছেন, আমরা আজকে quiz.digitalbangladesh.gov.bd এই ওয়েবসাইটটি লঞ্চ করব, রেজিস্ট্রেশন আমরা ওপেন করব। আমরা আশা করছি যে আজকে থেকে রেজিস্ট্রেশন উন্মুক্ত হলে আপনারা আপনাদের সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করবেন এবং আগামী 8 তারিখে রাত 8টা থেকে 9টা পর্যন্ত আপনারা সময় পাবেন। সেখানে 12 মিনিট সময়ের মধ্যে যে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারবে তাদের মধ্যে আমরা 12 জনকে আমরা পুরস্কৃত করব। এবং পুরস্কৃত কিভাবে করা হবে, পরীক্ষা কিভাবে করা হবে সেটি জাকারিয়া স্বপন প্রেজেন্টেশনে বলেছেন এবং আপনারা ওয়েবসাইটে ভিজিট করলে বিস্তারিত জানতে পারবেন। প্রথম পুরস্কার থাকবে ওয়ালটনের পক্ষ থেকে একটি অত্যাধুনিক ল্যাপটপ, যদিও বাংলাদেশে অ্যাসেম্বল হওয়া কিন্তু সেটি অত্যাধুনিক, আমাদের Core i7 10th জেনারেশন মডেল। তো এই জন্যই বলে দিচ্ছি কারণ ল্যাপটপের মধ্যে ভিন্ন ভিন্ন মডেল আছে। ল্যাপটপ কম দামি আছে, বেশি দামি আছে, প্রসেসিং পাওয়ার উইক আছে, স্ট্রং আছে, ফাস্টার আছে, স্লোয়ার আছে। তো যারা প্রযুক্তি সম্পর্কে জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে Core i7 এবং 10th জেনারেশন সবচেয়ে ফাস্টার প্রযুক্তির একটা ল্যাপটপ, সেটি আমরা প্রথম পুরস্কার হিসেবে দেব। দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারও আমরা ল্যাপটপই একটু ভালো মানের দেওয়ার চেষ্টা করব এবং বাকি পুরস্কারগুলো আমরা স্মার্টফোন, সেগুলো আমরা আশা করছি হাই এন্ডের স্মার্টফোন যেগুলো বাংলাদেশে আমরা এখন অ্যাসেম্বলিং করছি সেগুলোই আমরা প্রদান করতে পারবো। এই হচ্ছে আমাদের সামগ্রিকভাবে ডিজিটাল বাংলাদেশ উদযাপনের প্রস্তুতি। তো আমি সকলকে অনুরোধ করব আপনারা ডিজিটাল বাংলাদেশের সুফল যেভাবে পাচ্ছেন সেভাবে সফলতার গল্পটাও আপনারা সবার কাছে তুলে ধরবেন এবং আগামীর বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলার আধুনিক ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য সকলে আত্মনিয়োগ করবেন। বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা গড়ে তুলতে হলে সোনার মানুষ গড়ে তুলতে হবে। আসুন আমরা প্রত্যেকেই সোনার মানুষ হয়ে নিজেদেরকে গড়ে তুলি এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করি। মুজিব বর্ষে আমাদের অঙ্গীকার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী আপনার মূল্যবান বক্তব্যের জন্য।